শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। জামায়াতে ইসলামের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চলছে এই বৈঠক। এছাড়াও বিএনপি ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জামায়াতে ইসলামের বৈঠকের নির্ধারিত সময় ছিল বিকেল 4:30। সময়ের আগেই প্রতিনিধি দল সেখানে পৌঁছায়। এরপর এনসিপি এবং 7:30টায় বিএনপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে এনসিপির প্রতিনিধি দল বৈঠকের জন্য প্রবেশ করেছে যমুনায়। 3টি দলের সাথে পৃথক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন ও জুলাইয়ের সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, জামায়াতে ইসলামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এর এখন কোন পর্যায়ে আছে, শেষ হয়েছে কিনা, আর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ছোট্ট করে বলি, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ঠিক ক্যামেরার এই মুহূর্তের যে ছবি, সেটি হচ্ছে জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামাতের যেই প্রতিনিধি দল আজকে যমুনায় বৈঠকে এসেছিলেন, তারা বৈঠক থেকে বেরিয়ে এই মুহূর্তে ব্রিফিংয়ের যেই নির্ধারিত স্থান যেটি সাংবাদিকদের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেখানে তারা এরই মধ্যে এসে পড়েছেন। তার মানে কিছুক্ষণের মধ্যেই আমরা যেই তথ্যগুলোর জন্য আসলে অপেক্ষা করছি, যেই আলোচনার যেই বিষয়বস্তুগুলো, এজেন্ডাগুলো যেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন, সেগুলো সম্পর্কে আসলে জানার জন্য আনুষ্ঠানিকভাবে যেই জায়গাটি সাংবাদিকদের জন্য বরাদ্দ করা রয়েছে, সেখানে তারা এসে দাঁড়িয়েছেন। তার মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই আনুষ্ঠানিক ব্রিফিংটি শুরু হবে এবং আমরা সেই বিস্তারিত তথ্যগুলো নিশ্চয়ই আপনাকে সেই ব্রিফিংয়ের তথ্যগুলো আপনাকে জানাতে পারবো। আরেকটি বিষয় যে এনসিপির নেতৃবৃন্দ যে 4 সদস্যের প্রতিনিধি দল, তারা আধা ঘন্টা আগেই, অর্থাৎ 6টায় তাদের আসার কথা ছিল, কিন্তু এখন থেকে আরও আধা ঘন্টা আগেই তারা যমুনায় প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে এই সময় থেকে আসলে তাদের সেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। আর যেমনটি আপনি খবরে বলছিলেন যে 7:30টায় বিএনপি প্রতিনিধি দল আসার কথা, তার মানে যেটি দাঁড়াচ্ছে যে 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আজকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠক করবেন এবং যে বিষয়গুলো নিয়ে আসলে ধারণা করা হচ্ছে যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামনে নির্বাচন রয়েছে, নির্বাচন সংক্রান্ত যেই দাবি দেওয়াগুলো বিভিন্ন রাজনৈতিক দলের রাখা হয়েছে, সেই দাবি দেওয়াগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো তারা তাদের বিষয়গুলো বলবেন এবং প্রধান উপদেষ্টার সাথে সেই বিষয়গুলো নিয়ে মূলত পরামর্শ করবেন, কিংবা প্রধান উপদেষ্টা তাদের কাছ থেকে সেই পরামর্শগুলো নেবেন। আসলে এক্ষুনি আনুষ্ঠানিক ব্রিফিং শুরু হবে। আমরা দর্শকদের নিশ্চয়ই সেই ব্রিফিংটাতে যুক্ত করতে চাই। সেই ব্রিফিংটার মাধ্যমে আমরা মূলত তথ্যগুলো জানতে চাই যে যেই বিষয়গুলো নিয়ে এখন আজকের এই বৈঠকে তারা প্রবেশ করেছিলেন 4টের সময়, দীর্ঘ 2 ঘন্টার এই যে বৈঠক, কী কী নিয়ে তারা আলোচনা করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে শুনতে চাই। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একেবারে সামনের সারিতে রয়েছেন, অর্থাৎ তিনি হয়তো ব্রিফ করবেন সাংবাদিকদের। সংবাদকর্মীদের তো স্বাভাবিকভাবেই এরকম একটি গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ের আগে একটুখানি প্রস্তুতির ব্যাপার রয়েছে। এই ব্রিফিংয়ের পর নিশ্চয়ই সোহার আরও তথ্য আপনাকে জানাতে পারবো। দর্শক, বিএনপির আলোচনা সভায় কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। ভাবতে শুরু করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রথম থেকেই বিএনপি দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। কারণ বিএনপি মনে করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক বিশ্বে প্র্যাকটিস করা হয়ে থাকে। সুতরাং পুঁথিগত সংস্কারের চেয়েও কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কারের ব্যাপারে বিএনপি সম্পূর্ণভাবে একমত। সংস্কারের গুরুত্ব আছে বলেই বিএনপি 31 দফা কর্মসূচি ঘোষণা করার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নেওয়া সংস্কার প্রস্তাবে সক্রিয়ভাবে সমর্থন এবং সহযোগিতা দিয়েছে। আমি
রাজপথের সহকর্মী সহযোদ্ধা প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সরকারের মতন পারফরম্যান্স আশা করা কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত। এই বিবেকের আদালতেই আজ আমাদের আত্মজিজ্ঞাসা করা দরকার। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে জামায়াত ইসলামের বৈঠক শেষে কথা বলছেন নায়েবে আমির আবু তাহের, যাচ্ছে তার বক্তব্যে। যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয়ে ঐকমত্য পোষণ করেছি সব দল, এবং মেজর ইস্যু ছিল 19টি। 2-1টি দল কোনো কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারেই নিঃশর্ত ঐকমত্য পোষণ করেছে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যত্যয় হয়। সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে 3 বিচারপতির বেঞ্চ হয়, আপনারা জানেন। অনেক সময় 2 বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অন। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে। কথা বলছেন নায়েবে আমির আবু তাহের, আমরা ছিলাম তার বক্তব্যে। দেশে মোট ভোটার এখন 12,63,5,704 জন। বাদ পড়া 1,37,642 জনকে যোগ করে আজ দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, আগামী নির্বাচনে প্রবাসী ও জেলখানার বন্দীরাও ভোট দিতে পারবেন। শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোট দানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ৩টি ভোটার তালিকা করবে কমিশন। দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বাদ পড়া ১,৩৭,৬৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১,০৩৮ জন। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব। অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, ১২,৬৩,৭,৫০৪ জন। আমরা আরেকটা তালিকা ৩১শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদেরকে নিয়ে আমরা ৩১শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করব। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে প্রবাসী ও জেলখানার বন্দীরা ভোট দিতে পারবেন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব বলেন তিনি। আমরা যেখানে নির্বাচনই ভুলে গেছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, তাও আবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল। এখন অন্তত পক্ষে এটা সামনে এসছে এবং আমরা এটা নিয়ে কথা বলতে পারছি। মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে ইসি, জানান সিনিয়র সচিব। আমাদের সংবিধানের কোনো ধারায় এটাকে কোনোভাবেই লিমিটেশন আনা হয়নি। দেয়ার ইজ নো লিগ্যাল ব্যারিয়ার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ দুপুর ২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মধ্যরাতের পর দুপুরে ফের সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা, চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ ১৫০ শতাধিক। এক চট্টগ্রাম মেডিকেলেই ভর্তি অন্তত ৭৭ জন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানবীর হায়দার আরিফ সহ ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। ধানক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের ৩টি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী। এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ, বাড়তে থাকে আহতের সংখ্যা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমরা ব্যাক করব, তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে, তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে, আমাদের প্রবেশী ছিলেন, তিনি আহত হয়েছেন। এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরাবর শুরু হয়েছে। আমার 2টা বন্ধু এখন হাসপাতালে, একজন সিএমসি তে ভর্তি আর একজন চবি মেডিকেলে ভর্তি, কোপ খাওয়া। আমি তাদেরকে দেখতে যাচ্ছিলাম, তাদেরকে সিএমসি নিয়ে যাব। পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটিতে ভুগছি ভাই। আমার ব্যাগ নিয়ে আমি বের হয়ে আসছি লিটারেলি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে 4 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা। এখনো শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটাচ্ছে, কিন্তু আমাদের যে হাটহাজারী পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্বিঘাত ছিল। আমাদের আজকে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে। আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের যে ভূমিকাগুলো পালন করবে। উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভ স্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল আনলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয়। 3টা গাড়ি ভাঙা অলরেডি ভিডিওতে দেখা যাচ্ছে যে 3টা গাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের ছাত্র ভাইরা জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টরের গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল, নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেন। রামদাও ছিল এবং রডও ছিল,
বেশ ভালোই হচ্ছে, খুব ব্রুটালি অ্যাটাক করছে। ক্যাম্পাসে ঢোকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। অন্যদিকে রোববার বেলা 2টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। ঘটনার সূত্রপাত শনিবার রাত 12টার দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত 50 জন শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমন পরিস্থিতি সেটা জানবো আমাদের সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাতের কাছ থেকে। শাহাদাত, আপনি তো আমাদেরকে বরাবরই আপডেট দিচ্ছেন, এই মুহূর্তে ক্যাম্পাস ও আশপাশের এলাকার কি অবস্থা, আর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছু বলেছে, জানাবেন। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেনাবাহিনীর একটা বৈঠক আছে, বৈঠকটা এখনো চলছে। এই বৈঠকের পরে হয়তো একটা সিদ্ধান্ত আসবে। যদিও বা 144 ধারা জারি হয়েছে, সেটা হাটহাজারী উপজেলা কর্তৃপক্ষ থেকে করা হয়েছে। এরপর থেকে এবং যেহেতু সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারাও এসেছিল, কিছুটা শান্ত বলা চলে পরিবেশ। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনো ক্ষোভ আছে। তারা বলছে যে ঘটনাটা ঘটেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং যে দাবিটা সেটা জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন প্রয়োগকারী সংস্থার যে ভূমিকা, বলছেন 4 ঘন্টা পরও সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা দেখেননি এবং সেই ঘটনার পরে যখন সেনাবাহিনী, পুলিশ বা র্যাব আসলেন তখন তাদের এসে তারা তাদের যে ঘোড়া যে টহল সেটা দিয়ে তারা আবার চলে গেছেন। এই কারণে আসলে শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আছেন, তারা যারা আহত শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে দেখতে গেছেন। চট্টগ্রাম মেডিকেলে যারা আছেন তাদেরকে দেখতে অনেকেই এখান থেকে সহপাঠীরা গেছেন। সবকিছু মিলে পরিস্থিতি এখন কিছুটা আগের চেয়ে শান্ত, তবে এখনো যে থমথমে অবস্থা সেটা এখনো বিরাজ করছে। আমরা সকাল থেকে যে পরিস্থিতিটা দেখেছি সেই অনুযায়ী কিছুটা শান্ত বলা চলে। তবে এখন পরিস্থিতি, যদি সার্বিক পরিস্থিতি এখনের সময়ে বলতে চান, এখনো পরিস্থিতি অনেকটাই কিন্তু থমথমে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ তো বরাবরই আছে। পাশাপাশি যে শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ শিক্ষার্থী। শাহাদাত বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন SM ফরহাদ। একজন প্রার্থী এই রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন। নির্বাচন কমিশন জানিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ, আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন SM ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী। বলেন, ডাকসুর গঠনতন্ত্র মতে ছাত্র শিবিরের কেউই নির্বাচন করতে পারেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যেই স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। তাদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই পূর্ব ঘোষিত সময়ে মধুর ক্যান্টিনের অপর পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা দেন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ। বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। রিটের বিষয়ে অন্যান্য প্রার্থীরাও তাদের মতামত জানিয়েছেন। রিটটা কেন 6-7 দিন আগে করা হলো? নির্বাচন 9 তারিখ। আপনার যদি রিট করতে হয়, আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে, কেননা
তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে, তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতাভুক্ত করে সর্বপ্রথম পক্ষপাত দুষ্টতা আচরণ দিয়েছে। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী মঙ্গলবার রিট আবেদনটির ওপর শুনানি হবে। সেদিন কোর্ট থেকে কোনো নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিকে দিনভর প্রচার প্রচারণায় সরব ছিল ক্যাম্পাস। অভিযোগ পাল্টা অভিযোগ ছিল অনেকের। টানার 4 দিন বন্ধের বিষয়েও দ্বিমত জানান কেউ কেউ। নির্বাচনে বুথের সংখ্যা 500 থেকে বাড়িয়ে 710 করা হয়েছে। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রতিটি ভোটার 7 মিনিট সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করলে বিকাল 3টার মধ্যে ভোটদান কার্যক্রম শেষ হওয়ার কথা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে ব্রিফিং এই দাবি জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিনী। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, খুব দ্রুতই নেওয়া যাবে কেবিনে। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি। হাসপাতালটির পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া যাবে বলে আশাবাদী তিনি। কিছু ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল, এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এখন উনি ভালো আছেন। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চাইলেন। নূরের দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। দেশে চিকিৎসা চললে নিরাপত্তা নিয়েও শঙ্কিত তারা। ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার আশা। মামলা তো অবশ্যই করব। নুরুল হক নূর নিজে বাদী হয়ে মামলা করবেন, কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে? দুপুরে গণ অধিকার পরিষদ সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবেই নূরের উপর হামলা করা হয়েছে। আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ, এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সমাজ কল্যাণ উপদেষ্টাও আসেন ঢাকা মেডিকেলে। নূরের চিকিৎসার খোঁজখবর নেন 3 উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না। কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই হামলার দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে এগিয়ে আসতে হবে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, তবে এজন্য সকল রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে, সেটি ধরে রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে আমাদের। রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার করলে সেটি হবে সবচেয়ে বড় সংস্কার।
তাদের কাছ থেকে গণমাধ্যমের স্বাধীনতা আদায় করে নিতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেমিনারে যমুনা টিভির সিইও ফাহিমা আহমেদ বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একত্রিত হয়ে মত প্রকাশের স্বাধীনতা আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে। বাস্তবায়ন বিভিন্ন ক্ষেত্রে আমরা পাশে পাবো এই প্রত্যাশা। ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। পেশাদারিত্বের জায়গাটাই আমাদের এখন খুনে খেয়েছে। সভায় উঠে আসে কমিশনের প্রতিবেদন সম্পর্কে বিজেসির পর্যালোচনা। বলা হয়, প্রতিবেদনে সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমকে সমান গুরুত্ব দেওয়া হয়নি। সাংবাদিক নিবন্ধন প্রস্তাব বর্তমান বাস্তবতায় নিপীড়নের পন্থা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়। প্রস্তাব দেওয়া হয় সম্প্রচার মাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণার। বলা হয়, ওয়েজ বোর্ডে আবারও উপেক্ষিত হয়েছে সম্প্রচার মাধ্যম। টেকসই গণমাধ্যম যদি না করা যায়, সেই গণমাধ্যম আসলে মানুষকে, সাংবাদিকদের কাউকে বেতন দিতে পারবে না ঠিক মতন। একমাত্র সাংবাদিকতায় আমরা দেখছি পলিটিক্যাল সিনারিওটা বাদ দিয়ে চরমভাবে এক ধরনের অনিশ্চয়তা পট পরিবর্তনের সাথে সাথে। এই রিপোর্টের সব ভালো তো আমি বলবো না, সব কি খারাপ তাও তো না। যেটুকু বাস্তবায়ন করা সম্ভব, যে কয়েকটা ভালো সুপারিশ আছে সেই সুপারিশগুলি বাস্তবায়ন করা হোক। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরও প্রকৃত অর্থে স্বাধীনতা আসেনি গণমাধ্যমে। গণমাধ্যমে পরিবর্তন হয়েছে। এখন কি পরিবর্তন হয়েছে? আগে যারা গণমাধ্যমে ছিলেন তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, নতুন করে আমরা যারা তখন বঞ্চিত ছিলাম এখন আমরা গণমাধ্যমের নেতৃত্ব নিয়েছি। আপনার কাছে মনে হচ্ছে এই তো আমরা, এটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আবার ওদের কাছে কি এটা স্বাধীনতা? অপরপক্ষের কাছে তা তো না। এই খেলা যদি হয় গণমাধ্যমের স্বাধীনতা, তাহলে আমার আসলে বলার কিছু নাই। অনেক সাংবাদিক আমাদের বেকার হয়ে গেছেন, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা হচ্ছে এখনকার গণমাধ্যমের স্বাধীনতা। আমি তো সেটা চাই না আমরা। ডক্টর আলী রিয়াজ তার বক্তব্যে বলেন, মালিকানার যে ধরন তা অব্যাহত রেখে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করা দুরূহ। রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না। এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। সংস্কার এই প্রতিবেদনে কি আছে তার চেয়ে বড় সংস্কার হচ্ছে এইগুলো। মিডিয়া অন্যের স্বার্থ সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে অভিযোগ করে ডক্টর রিয়াজ বলেন, দোকানের মতো কার্যক্রম চালিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয়। আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে, তাহলে আপনি চাপ দিন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রোবট দিবে ফিজিওথেরাপি সেবা, সঙ্গে এআই প্রযুক্তি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে 57টি রোবট, যা দেশে প্রথম। এতে ফিজিওথেরাপির জন্য আর দেশে বাইরে যেতে হবে না। 30 কোটি টাকার এসব যন্ত্রপাতি উপহার হিসেবে দিয়েছে চীন সরকার। লোয়ার লিম্ব এক্সোস্কেলেটন রোবট। স্ট্রোক ও মেরুদণ্ডের আঘাত পাওয়া রোগীর হাঁটার সক্ষমতা ফিরিয়ে আনে এই যন্ত্র। একইভাবে আরও 56টি রোবট বসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে। 22টিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। রোগীর চলাচল, অঙ্গের নড়াচড়া এবং তথ্যের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হয় থেরাপি। দেশে প্রতি বছর কয়েক লাখ মানুষ স্ট্রোক, সড়ক দুর্ঘটনা, মেরুদণ্ডের আঘাত থেকে দীর্ঘমেয়াদী জটিলতায় পড়েন। তাদের প্রয়োজন হয় ফিজিওথেরাপি সেবার। অনেকে দেশের বাইরে সেবা নিতেন, এখন সেই সেবা মিলবে দেশেই। এই সেন্টারে দিনে 50 জনের বেশি সেবা নিতে পারবেন। মূল্য কত হবে তা নির্ধারণ হয়নি এখনো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময় বেশি লাগে, কোনো কোনো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডেভেলপ করে। এটা নির্ভর করে হলো, একটা হলো তার পটেনশিয়ালস, যেমন তার যে অ্যাবিলিটি এখন কি আছে। একটু একটু যে হাঁটতে পারে তার কিন্তু খুব তাড়াতাড়ি এই পটেনশিয়ালসটা ডেভেলপ করে। অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ফর্মালিটিস আছে, এই ফর্মালিটিসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা আশা করি অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা এটা অন্যান্য যে রোগীগুলো আছে আমরা এর মধ্যে জেনেছি, স্ট্রোকের রোগী, দীর্ঘমেয়াদী চিকিৎসা যাদের দরকার হয় সেসব পেশেন্টদের জন্য আমরা উন্মুক্ত করে দেব। রোববার সেন্টারের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকার বাইরেও কয়েকটি জেলায় এই সুবিধা চালুর পরামর্শ দেন তিনি। এটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, যেটা আমরা পেলাম, আমরা এক একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের অন্যান্য জেলাগুলোতে অন্তত 3টা কিংবা 4টা জেলায় এটাকে ছড়িয়ে দিতে পারি, যাতে অত দূর থেকে রোগীকে ঢাকা শহরে আসতে না হয়।
রোবোটিক ফিজিওথেরাপির সব যন্ত্রপাতি দিয়েছে চীন সরকার। এরই মধ্যে ২৭ জন পেয়েছে প্রশিক্ষণ। সেন্টারটি পরিচালনায় প্রযুক্তিগত সব সহায়তাও দেবে বেইজিং। জুলাই আন্দোলনে আহতদের জন্য আমরা মর্মাহত। তাদের চিকিৎসায় কাজে আসবে এই রিহ্যাবিলিটেশন সেন্টার। এটি সচল রাখতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত হন ২০,০০০-এর বেশি মানুষ। তাদের অনেককে ফিজিওথেরাপির জন্য পাঠানো হয় বিদেশে। বাংলাদেশে একটি বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার চালু করে দিতে চীন সরকারকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।